নমস্কার। অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি ছোট গল্প, পেজিয়া। এখন লখনৌয়ের বাসিন্দা হয়ে গেছি। আমিনাবাদে থাকি। বেঙ্গল ক্লাবের কাছেই আমার ভাড়া বাড়ি। ক্লাবের ক্রিয়াকাণ্ডের সঙ্গে জড়িয়ে কি করে যে সারা বছর কেটে যায় বুঝতে পর্যন্ত পাই না। কখনো ভাবিনি যে কলকাতা ছেড়ে থাকতে পারবো পুজোতে, কিন্তু আজ প্রায় 30 বছর হয়ে গেল কলকাতাতে যাইনি পুজোতে। এখানকার পুজো নিয়ে থাকি। কয়েক হাজার বাঙালির জমায়েত হয় তখন। খাওয়া দাওয়া, গান বাজনা সব মিলিয়ে হৈ হৈ করে কেটে যায় দিনগুলো। লখনৌতে আমাদের ক্লাবে পুজোতে এলাহাবাদ, বারেলি থেকে যেমন বাঙালিরা আসেন, তেমনি আসেন এটাওয়া ও লখিমপুর খিরি থেকেও। আমিনাবাদ তখন চৌহারা হয়ে ওঠে। কিন্তু এবারে লখনৌ ছেড়ে কলকাতাতে আসতে হলো। আমার কৃতি জামাইবাবুর অফিসের কাজে ব্রাজিলে যাচ্ছেন। দিদির ছেলে বস্টনে, মেয়ে হস্টনে। তাদের পক্ষে সেমিস্টার ছেড়ে এসে দিদিকে পাহারা দেওয়া সম্ভব নয়। যতদিন দিদি ভবানীপুরের যৌথ পরিবারে ছিল, ততদিন কখনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু দিদির হাইল্যান্ড পার্কের প্রকাণ্ড ফ্ল্যাটে উঠে আসার পর থেকে খুব একা একা লাগে দিদির। যদিও সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো, তবুও একটা বহুতল বাড়িতে ইনসিকিউরিটি ফিলিংস হয়ই। দিদি লিখেছিল, যে কারণে ছুটি নিয়ে আমাকে আসতে হয়েছে কলকাতাতে। যেহেতু আমি ব্যাচেলার, ছাই ফেলার ভাঙা কুলোর মতো আমারই ডাক পড়ে অড জবসের জন্য। জামাইবাবু যাচ্ছেন মাসখানেকের জন্য। মাসখানেক তো আমি থাকতে পারবো না, দিন 15 থেকে ফিরে যাব। তখন আমার এক মাস্তুতো ভাই জামশেদপুর থেকে এসে থাকবে। এখানে অন্য কোনো অসুবিধে নেই। চমৎকার কন্ডোমিনিয়াম, জগিং ট্র্যাক, জিম সব আছে। 2টি গাড়ি, একটি অফিসের, একটি পার্সোনাল। সকালে উঠে একবার বাজারে যাই, কোনোদিন গড়িয়াহাট, কোনোদিন মানিকতলা। রাতে খাবার আসে হয় ক্যালকাটা ক্লাব, নয় বেঙ্গল ক্লাব, নয় ক্যালকাটা ক্রিকেট অফ ফুটবল ক্লাব থেকে। স্মার্ট কার্ড সঙ্গে দিয়ে অর্ডার লিখে দেয় দিদি, ড্রাইভার নিয়ে আসে। দিদির রান্নার মেয়েটির নাম ছিল বিষ্পতি। তার সোনারপুরে বাড়ি, বিধবা, 2টি মেয়ে। দুটিরই বিয়ে হয়ে গেছে অনায়াসে। বিষ্পতি বড়কে ছেড়ে চলে গেছে। ও অবশ্য বলে ওই ছেড়ে দিয়েছে, কাজ করে না, বাড়ি বসে শুধু মদ খায়। বিষ্পতি একেবারে নিরক্ষর, তাই নিজের নামটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ইত্যাদি জায়গাতে বিষপাতিয়া নামের অনেক মেয়ে দেখা যায়। মুঙ্গরি, বুধিয়া, সুরকনি, শনিচরিয়া, ইতোয়ারিন প্রমুখ নাম। তারা তাও পুরো নামটি উচ্চারণ করতে পারে, কিন্তু বিষপাতি, বৃহস্পতিরও উচ্চারণ করতে পারত না, বলতো বৃহস্পতি। আমি যেদিন কলকাতায় এসে পৌঁছালাম, তার পরদিনই সন্ধ্যাবেলার ফ্লাইটে জামাইবাবু দিল্লি
হয়ে চলে যাবেন। আমি আর দিদি দুইজনেই যাব এয়ারপোর্টে। আজ যাবার পথে বৃহস্পতির কথা হচ্ছিল। দিদি বলল, তাকে তো পরশু রাত্রে বিদায় দিয়েছি, 10 দিনের ছুটিতে গিয়েছে। আমি বলেই দিয়েছিলাম একদিন দেরি হলে আর রাখবো না। জামাইবাবু বললেন, আহা, ওরকম করো না। 7 বছর কাজ করছে, মাসের 2 দিন তো মোটে ছুটি নেয়, তাও প্রতিবারে যাবার আগে 2 দিনে রান্না করে রেখে যায়। কখনো কথার খেলাপ করে না। স্বামী নেই, 2 নাতি মেয়ে জামাই, নাতি নাতনির সঙ্গে একটু স্বাদ আহ্লাদ করবে, 1-2 দিন দেরি হলে করুক না। আমি ইনডিসিপ্লিন একেবারে সহ্য করতে পারি না, দিদি বলল। জামাইবাবু বললেন, ট্রিট হার লাইক এ হিউম্যান বিং। তাছাড়া আর বেশি দিন কাজের লোকজন পাবে না। চারিদিকে কত কলকারখানা হয়ে যাচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজদের প্যালেসিয়ান বাড়ি, তাদের কাজের লোকরা তো টেরিলিনের জামা কাপড়, বছরে ছুটি, বোনাস, প্রভিডেন্ট ফান্ড সবই পায়। আমাদের বাড়ি 2-2.5 হাজার টাকার মাইনেতে তারা কাজ করবে কেন? তারপর বললেন, মেয়েটিকে আমার কিন্তু খুব মিষ্টি লাগে। রোজ সকালে চান করে যখন ডিউটিতে আসে, ছোট্ট একটা লাল রঙার টিপ পরে, তখন ওকে আমি খুব সুন্দরী দেখি। দিদি বলল, তা তো দেখবেই, কুমড়ো পটাশ একটা, কেলে ভুজরুং। বয়স হলে পুরুষদের রুচি ওরকমটাই বিকৃত হয়ে যায়। জামাইবাবুর কথা ঘুরিয়ে বললেন, কিরকম ইনোসেন্ট বোঝো একবার। তারপর বললেন, এমন এমন সব শব্দ চয়ন করত বিষ্পতি যে কোনো কবি সে সব শব্দ লুফে নিত। দিদি বলল, তা নিত, তোমার মতো কিছু কিছু পুরুষ তো চিরদিনই ছিল, যাদের কাছে মেয়ে হলেই হলো। রুচি ফুচির বালায় তোমাদের মতো পুরুষের ছিল না কোনো কালে। জামাইবাবুর ফ্লাইট সময়েই উড়ল। আমি ফিরে এলাম দিদির সঙ্গে। ফেরার পথে দিদিকে জিজ্ঞাসা করলাম, বিষ্পতির বাড়ি কোথায় ছিল? কে জানে, সোনারপুরের কোথায়। প্রতি মাসে 2 বার ছুটি নিত, ওর বস্তি ঘরের ভাড়া দেবার জন্য আর মেয়ে জামাই নাতি নাতনিদের দেখে আসার জন্য। এবার 10 দিন ছুটি নিল ছোট মেয়েটার বাচ্চা হওয়ার জন্য, কিন্তু এলো 12 দিনের মাথাতে, তাও এলো রাত 10টাতে। বলল ট্রেন চলছিল না, তাছাড়া যা বৃষ্টি। তাই তাই আবার কি, ওসব ছোট লোকদের বাহানা। তুই কি সত্যি ভাবছিস নাকি? আমি একটু চুপ করে থেকে বললাম, তারপর কি হলো? কি আবার হবে, সে কয়েকদিনের মাইনে হিসেব করে তা দিয়ে দিলাম, বললাম এক্ষুনি বিদায় হ, ইনডিসিপ্লিন আমি সহ্য করি না। তখন তো বৃষ্টি পড়ছিল, জামাইবাবু বললেন, তাতে কি, ছোট লোকদের আবার বৃষ্টি। রাতে খেয়ে না যায়, শুয়েই থাকতো, ভোরে চলে যেত। আর এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে মানুষ কুকুর বেড়ালকেও তাড়ায় না। তারপর জিজ্ঞাসা করলাম, ও রাতে তো ফ্ল্যাটেই থাকতো নাকি? হ্যাঁ, আর কোথায় থাকবে, খাবার ঘরের মেঝেতে শুয়ে থাকতো,
তোর জামাইবাবু তো আজ 20 বছর হলো অন্য ঘরে শোয়। বিশপতি আমার ঘরের মেঝেতে বসে আমার সঙ্গে বাংলা সিরিয়াল দেখত, এয়ার কন্ডিশন ঘরে বসে। এমন আহ্লাদ আর কে দেবে? আমার মনে পড়ল যে জামাইবাবু একদিন আমাকে বলেছিলেন, কেন আলাদা ঘরে শুই জানিস রবু? মেয়েদের সঙ্গে সর্বক্ষণ একসঙ্গে থাকলে বুদ্ধি ভোঁতা হয়ে যায়। সব মেয়ে অবশ্য সমান হয় না। তোর দিদি জগতের পরিধিটা এত ছোট করে এনেছে, দিন রাত সংসার, চাকর বাকর, সূচিপায়ুগ্রস্তা আর টিভি। 24 ঘন্টা একসঙ্গে থাকলে হয় স্ত্রৈণ হয়ে যাব, নয় বুদ্ধি ভোঁতা হয়ে যাবে। তারপর বলেছিল, আলাদা ঘরে শোয়া মানে যে সম্পর্ক নেই তা তো নয়। তা এক ঘরে থেকে অন্য ঘরে যেতে আর অসুবিধা কি? তাছাড়া একা শুয়ে শুয়ে অভ্যেসই খারাপ হয়ে গেছে। তারপর একটু হেসে বলেছিল, পরস্ত্রী ছাড়া কারোর সঙ্গে এক ঘরে রাত কাটানো বোধহয় অসম্ভব হয়ে গেছে। দিদিকে বলবো এ কথা। বলতে পারিস, তবে কি লাভ? পরস্ত্রী আর পাচ্ছি কোথায় বল? কত নারীকেই তো ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটুকু দিয়ে স্বপ্নই সার। আসলে আমাদের সকলের জীবনই স্বপ্নময়। তোর দিদিরও হয়তো স্বপ্ন দেখে কারো কাউকে। তারপর বলেছিল, ব্যাপারটা কি জানিস? বাস্তবের চেয়ে স্বপ্নই বোধহয় ভালো। ত্বকের ছোঁয়ায় স্বপ্ন মরে যায়। বাবা, আপনি দেখি কবির মতো কথা বলছেন। কবি তো আমরা সবাই, কেউ মনে লিখে আর কেউ কাগজে। গাড়িটা যখন বাইপাস দিয়ে চলছে, আমি দিদিকে বললাম, তা বিশপতি কোথায় গেল ওই বৃষ্টি ঝরা রাতে? খোঁজ করেছিলে? দিদি বলল, আমার ভারী দায় পড়েছে, জানি না। ওর বড় মেয়ের কাছে গিয়ে থাকবে হয়তো রাতটা। সে কোথায় থাকে? ওই বৈষ্ণবঘাটা, পাটুলি, কোথায় যেন। তাচ্ছিল্যের গলাতে বলল দিদি, ওইসব জায়গাও তো তোমার ফ্ল্যাট থেকে অনেক দূরে। তাছাড়া ওকে যদি ছাড়িয়েই দেবে, কিছু থোক টাকা দিয়ে দিলেই পারতে। এত বছর কাজ করলো, জামাইবাবু তো তাই বলছিলেন। ছাড় তো, বেশি কমিউনিস্টগিরি করিস না। যা করেছি বেশ করেছি। তোর জামাইবাবু সংসার চালানোর কি বোঝে? আমি চুপ করে রইলাম। দিদি তারপর বলল, চল, ফেরার পথে আইটিসি সোনার বাংলাতে খেয়ে আসি। দারুণ চাইনিজ রেস্তোরাঁ করেছে ওখানে। হুইস্কি খেতে পারিস। 7 স্টার হোটেলে হুইস্কি? বাবা, আমার হজম হবে না। বড়জোর 1 বোতল বিয়ার খেতে পারি। ওখানে বিয়ারও কি সস্তা নাকি? 200 টাকা নেবে কম করে। ছাড়ো তবে, দুজনে খেতে 1002 লাগবে। 1 বোতল বিয়ারে আর কতটুকু ফারাক হবে? বোঝার ওপরে শাকের আটি। চল চল, তুই 1 বছর পরে এলি, তোকে খাতির করতে বয়ে গেছে জামাইবাবুর। রাতে বাড়ি ফিরে গেস্ট রুমে শুয়ে আমি অদেখা বিশপতির কথা ভাবছিলাম। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। সাইক্লোনিক ওয়েদার। এদিকটাতে একেবারে ফাঁকা। হাওয়া শো শো শব্দ করে এক টানা।
তাকে আমি চোখে দেখিনি। জামাইবাবুর বর্ণনায় মনে পড়ছিল সকালে চান করে আসা ছোট্ট লাল টিপ পরা সুন্দর মুখটির কথা ভাবছিলাম। বৃহস্পতি থাকলে খিচুড়ি আর পেজিয়া খেতাম আজ রাতে। এই দুর্যোগের রাতে মেয়েটা কোথায় আছে কে জানে। বৃহস্পতির অভিশাপে বোধহয় দিদি এখনো কাজের লোক পাচ্ছে না। গরিবের আশীর্বাদও কাজে লাগে। যদিও আমার আপন দিদি, কিন্তু ভাবছিলাম সময় মানুষকে কত বদলে দেয়। ভবানীপুরে বাড়ির বাগানে এমন রাতে ঝড়ে গাছ থেকে পড়ে যাওয়া পাখি বা কাঠবিড়ালির প্রতি ছেলেবেলাতে দিদির যা দরদ ছিল, আজকে মানুষের ওপরও সেই দরদ আর রাখে না দিদি। বড় দুঃখ হচ্ছিল আমার। যতদিন না বৃহস্পতির কথা ভেবে, তার চেয়েও বেশি দিদির কথা ভেবে। সাচ্ছল্য মানুষকে যতখানি বদলে দেয়, সম্ভবত চরম দরিদ্র ততখানি বদলায় না। তারপরেই পেজিয়ার কথা মনে হলো। নিজের মনে দুঃখের মধ্যেও হেসে উঠলাম। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।